Under the leadership of our Prime Minister Shri Narendra Modi ji, the Cabinet Committee of Political Affairs has decided today, that is 30th April 2025, that caste enumeration should be included in the forthcoming census. অশ্বিনী বৈষ্ণবের জাতিভিত্তিক জনগণনার পক্ষে সরকারি শিলমোহর ঘোষণার পর থেকে দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে হইচই। জনগণনা তো আমরা সবাই জানি, যাকে বলা হয় আদমশুমারি, বা তার চেয়েও প্রচলিত একটা ইংরেজি শব্দ হচ্ছে সেন্সাস। প্রতি 10 বছর অন্তর দেশের জনসংখ্যার বার বৃদ্ধি খতিয়ে দেখার কাজ। কিন্তু শুধু কি তাই? না। তাহলে জনগণনা করা হয় কেন? করা হয় কারণ জনগণনার মধ্যে দিয়ে যে তথ্যগুলো পাওয়া যায় সেগুলো বিশ্লেষণ করে দেশের যে কোনো অংশের মানুষের সার্বিক বিকাশ বা পিছিয়ে পড়া, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক অবস্থান, শিক্ষা, আয়, কাজ, পেশা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে দেশের সামগ্রিক উন্নয়নের পথ খোঁজা। এইটাই হচ্ছে মূল আইডিয়া। এখন প্রশ্ন হচ্ছে, দেশের এই জাতিভিত্তিক জনগণনায় কি বদলে যাবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং? নমস্কার, আমি তপচা, শুরু করছি মাধ্যম পডকাস্ট। প্রথমেই জেনে নেওয়া যাক কি এই জাতিভিত্তিক জনগণনা। এই জাতিভিত্তিক জনগণনা নিয়ে এত হইহুল্লোড় কেন? কেন একদল বলছেন এই দাবি মেনে নেওয়ার ফলে দেশে একটা প্যান্ডোরার বাক্স খুলে দেওয়া হবে? প্রশ্ন হলো, এতদিন কি জাতিভিত্তিক জনগণনা হতো না? উত্তর না, আবার উত্তর হ্যাঁও বটে। তা বিষয়টা কিরকম? দেখুন, 1872 সাল থেকে ভারতে জনগণনা হয়, শুরু হয় তখন থেকে। 1872 সালে তৎকালীন ভাইসরয় লর্ড মেয়োর নেতৃত্বে প্রথমবার দেশে আদমশুমারি বা জনগণনা হয়। সেই জনগণনায় জাতিগত তথ্য সংগ্রহ করা হয়েছিল। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতীয় উপমহাদেশে যে জনগণনা হয় সেখানেও জাতিভিত্তিক তথ্য সংগ্রহের কাজ হয়েছিল, কিন্তু তা কোনো দিন প্রকাশ করা হয়নি। সেই হিসেবে জাতিগত তথ্যের শেষ পরিসংখ্যান প্রকাশিত হয় 1931 সালের জনগণনায়। দেশ স্বাধীন হওয়ার পর 1951 সালে দেশের প্রথম জনগণনা বা আদমশুমারিতে জাতিভিত্তিক তথ্য সংগ্রহ করা হয়েছিল ঠিকই, কিন্তু দেশের জনগোষ্ঠীকে মূল 4টি ভাগে ভাগ করা হয়েছিল তখন: তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং অন্যান্য পিছিয়ে পড়া জনজাতি ও জেনারেল ক্যাটাগরি বা সাধারণ বিভাগ। জাতি সংক্রান্ত বিশদ তথ্য সংগ্রহ না করার ব্যাখ্যায় বলা হয়েছিল, দেশভাগের ক্ষত জাতি বৈষম্যকে আরো প্রকট করে দেবে। আবার অদ্ভুতভাবে 1961 সালে রাজ্যগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল, যদি তারা মনে করে তাহলে তারা জাতিগত সেন্সাস করতে পারে। এরপর থেকে কোনো দিন এই জাতিগত তথ্য সংগ্রহ করার চেষ্টাই করা হয়নি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? 1931 সালের পর গোটা দেশের জাতিগত জনগণনার কোনো তথ্য ভারতের হাতে নেই। 2, 1961 সালের নির্দেশের ভিত্তিতে কিছু রাজ্য নিজের মতো করে কিছু তথ্য সংগ্রহ করেছিল। 3, 2021 সালে কোভিডের কারণে দেশে জনগণনা করা যায়নি, ফলে এই মুহূর্তে ভরসা 2011 সালে শেষ হওয়া জনগণনার তথ্য। এবং 4, স্বাধীনতার পর 78 বছরে গোটা দেশের জাতিগত বিন্যাসের কোনো স্পষ্ট ছবি দেশের হাতে নেই। সেই তথ্যাবলী হাতে পেতেই কি দেশের সরকারের এই ঘোষণা? Some states have conducted surveys, I'm repeating the word, surveys to enumerate castes. Some states have done this well, while some others have conducted such surveys purely from a political angle in a non-transparent way. Such surveys have created doubts in the society. Considering all these facts and to ensure that our social fabric is not disturbed by politics, caste enumeration should be transparently included. I'm emphasizing the word transparently included in the census instead of surveys.
This will strengthen the social and economic structure of our society while the nation continues to progress. বর্তমানে দেশে ওবিসি সংরক্ষণের পরিমাণ 27%। মন্ডল কমিশনের রিপোর্টের সিদ্ধান্ত মানলে বলতে হয় দেশের জনসংখ্যার 52% ওবিসি। মন্ডল কমিশনের প্রধান দায়িত্ব ছিল ভারতের সামাজিক বা শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া শ্রেণী চিহ্নিত করা এবং বৈষম্য মোকাবিলার উপায় হিসেবে সংরক্ষণকে বিবেচনা করা। কমিশন অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি নামে পরিচিত পশ্চাৎপদ শ্রেণী চিহ্নিত করার জন্য 11টি মানদণ্ড তৈরি করে এবং এর মধ্যে দিয়ে দেশের অর্ধেকের বেশি মানুষকে অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি তালিকায় ঠেলে দেয়। এখানেই লুকিয়ে আছে দুটি সময়ের দুই ধরনের রাজনীতির খেলা। কেন রাজনীতির খেলা বলছি সেই প্রসঙ্গে একটু পরে আসছি। তার আগে মনে করুন 1990 সালের কথা। মন্ডল কমন্ডল রাজনীতিতে উত্তাল গোটা দেশ, কারণ তৎকালীন প্রধানমন্ত্রী ভিপি সিং সংসদে ঘোষণা করেছিলেন যে মন্ডল কমিশনের সুপারিশগুলোকে বাস্তবায়ন করা হবে। 1992 সালে সুপ্রিম কোর্ট মন্ডল কমিশনের সুপারিশ মেনে ওবিসিদের জন্য 27% সংরক্ষণ বহাল রাখে। তবে পাশাপাশি এমন কথাও বলে যে একমাত্র জাতিগত পরিচয় সামাজিক ও শিক্ষাগত পশ্চাৎপদতার সূচক হতে পারে না। তার আগে অবশ্য ভিপি সিং সরকারকে পদত্যাগ করতে হয়। মাত্র 343 দিন প্রধানমন্ত্রী ছিলেন এই ভিপি সিং। 2রা ডিসেম্বর 1989 থেকে 10ই নভেম্বর 1990। কিন্তু তিনি যে প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছিলেন সেই বাক্সের রাজনীতি সামলাতে জেরবার হয়ে যায় কংগ্রেস। সেই সময়ে ভারতীয় রাজনীতিতে সবচেয়ে বড় শক্তি ছিল কংগ্রেস। যদিও তার আগে থেকে দুর্নীতি ইত্যাদিতে জেরবার কংগ্রেস তার নিজস্ব জমি হারাতে শুরু করেছে গোটা দেশ জুড়ে। এই এক মন্ডল কমন্ডলের লড়াই কংগ্রেসের নিম্ন বর্ণের হিন্দু ভোট ব্যাংকে জোর ধাক্কা মারে। এলাহাবাদের দাইয়ার এই হিন্দু রাজপুত জমিদার উত্তরপ্রদেশে তো বটেই, গোটা কংগ্রেসের ভোট ব্যাংক ভেঙে তছনছ করে দেয়। এরপর কখনো কংগ্রেস নিজের কোমরের জোরে দেশের রাজনীতিতে রাজ করতে পারেনি। Congress governments have always opposed caste census. Caste was not included in all the census operations conducted since independence. In 2010, then Prime Minister late Dr. Manmohan Singh ji had assured the Lok Sabha that the matter of caste census should be considered in the cabinet. A group of ministers was formed to consider this subject. Most of the political parties had recommended caste census. Despite this, Congress government decided to conduct only a survey of caste instead of a caste census. That survey is known as SECC. It is well understood that Congress and its India alliance partners have used caste census only as a political tool. 1990 থেকে 2024 প্রায় 24 বছর। এই 24 বছর পর নিজের দলের হারানো ভোট ব্যাংক ফিরে পেতে সামাজিক ন্যায়ের বার্তা নিয়ে পথে নামলেন রাজীব পুত্র রাহুল। হাতে সংবিধান নিয়ে সামাজিক ন্যায়ের পোস্টার বয় হতে চাইলেন রাহুল। ততদিনে দিল্লিতে নিজের ভিত্তিভূমি জমিয়ে নিয়েছেন আরেক বড় রাজ্য গুজরাট থেকে উঠে আসা নরেন্দ্র দামোদর মোদী, যিনি ঘাঞ্চি তেলি পরিবারের সদস্য, অনগ্রসর শ্রেণী, যিনি তৃতীয়বার বিজেপির সরকারের মুখ হিসেবে গোটা দেশ ও পৃথিবী ছুটে বেড়াচ্ছেন। অন্যদিকে নিজের আর দলের দুর্দশা কাটাতে জাতিভিত্তিক জনগণনার দাবি তোলেন রাহুল। গোটা লোকসভা নির্বাচনের প্রচার জুড়ে তার গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল এই জাতিভিত্তিক জনগণনার দাবি। বিজেপির পক্ষ থেকে বিরোধিতা করা হয় প্রকাশ্যেই, কারণ বিজেপির মত ছিল জাতিভিত্তিক আদমশুমারি সামাজিকভাবে হিন্দু সমাজকে বিভাজিত করবে। কিন্তু তারপরেও কেন জাতিভিত্তিক আদমশুমারির ঘোষণা করলেন ভারত সরকার? এর পিছনেও রয়েছে নরেন্দ্র মোদীর মাস্টার স্ট্রোক।
পেহেলগাঁও ঘটনার পর দফায় দফায় প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক হয়েছে গোটা পরিস্থিতির বিচার করতে। সেই একাধিক বৈঠকের মাঝে এমন একটা বৈঠক হয়েছে যা অনেক সাংবাদিকের চোখ এড়ায়নি। সেটা হচ্ছে আরএসএস প্রধান সংঘচালক মোহন ভাগবতের সঙ্গে মোদির বৈঠক। দিল্লির রাজনীতিতে বিশেষজ্ঞদের অনেকেরই দাবি সম্ভবত সেই বৈঠকেই চূড়ান্ত শিলমোহর দেওয়া হয়েছে দেশ জুড়ে জাতিভিত্তিক জনগণনার। কারণ দেশের সরকার ছাড়া আর একটি মাত্র সংগঠন দেশের মানুষের পালস বুঝতে নিয়ম করে, বিভিন্ন রকম সার্ভে করে, সেটি হচ্ছে আরএসএস। অনেকেরই ধারণা লোকসভার প্রচারে দেশ জুড়ে জাতিভিত্তিক জনগণনার দাবিকে দেশের পিছিয়ে পড়া গরিব মানুষ গুরুত্ব দিয়ে ভাবছেন শুধু সংরক্ষণের প্রশ্নে নয়, শিক্ষা, কাজ, পেশা, নিরাপত্তা আর উন্নয়নের নিরিখেই। সেই কারণেই কি মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হলো সিদ্ধান্ত? আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে কংগ্রেস বিরোধিতা থেকে দেশে বিভিন্ন রাজ্যভিত্তিক আঞ্চলিক দলগুলির জন্ম। এই রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা পাওয়ার মূল শর্ত একটা যদি হয় কংগ্রেস বিরোধিতা, দ্বিতীয়টা হচ্ছে সেই রাজ্যের কংগ্রেসের ভোট ব্যাংক থেকে দলিত এবং অন্যান্য অনগ্রসর অংশকে আলাদা করে ফেলা। এর ফলে এখনো ভোগ করছে কংগ্রেস, আর তারা এখন আবার তাদের সেই জাতিভিত্তিক জনসমর্থনকে ফিরে পেতে জাতিভিত্তিক জনগণনার জিগির তুলেছে। আর সেখানেই নরেন্দ্র মোদী দিলেন তার মাস্টার স্ট্রোক। জাতিভিত্তিক জনগণনার দাবি মেনে নিয়ে হাইজ্যাক করে নিলেন পুরো বিষয়টাকেই। রাহুলের বিভাজনের রাজনীতি ঢাকা পড়ে গেল মোদীর সর্বাত্মক হিন্দু ঐক্যের আহ্বানে। জাতি গণনার মধ্যে দিয়ে দেশের সর্বস্তরের মানুষের আকাঙ্ক্ষাকে সঠিকভাবে নির্ণয় করা যাবে এবং তার সমাধানের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে দেশের বিভেদমুক্ত সর্বাত্মক হিন্দু সমাজ। যদিও এখনো জনগণনার দিনক্ষণ সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি, আশা করা হচ্ছে 2025-এর মধ্যেই প্রয়োজনীয় ঘোষণা হয়ে যাবে। এটাই কি তাহলে মোদি ম্যাজিক? একই অস্ত্র ব্যবহার করে বিভাজনের রাজনীতিকে পাল্টে ফেললেন সংহতির রাজনীতিতে। এ বিষয়ে আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। দেখা হচ্ছে আগামীকাল নতুন বিষয়ে নতুন আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।